আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান প্রত্যাবর্তন পরবর্তী বাংলাদেশে কড়া নজর রাখছে ভারত। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর সৃষ্ট নতুন রাজনৈতিক মেরুকরণ নয়াদিল্লির বিশেষ নজরে রয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের সঙ্গে আলাপ করে একথা জানান। সেখানে বাংলাদেশে দীপুচন্দ্র দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো ঘটছে ভারত তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনের একটি বিশেষ ডেভেলপমেন্ট হিসেবে দেখা হচ্ছে। ভারত মনে করে সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের ওপর এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। আমরা প্রথমবারের মতো ভারতের অফিসিয়াল বক্তব্য পেলাম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তারেক রহমানের ফেরাকে একটি বিশেষ ডেভেলপমেন্ট হিসেবে দেখছেন। আপনারা যে যে গল্পই ফাদুন না কেন কিংবা আওয়ামী লীগ শিবিরে হতাশা কাজ করা শুরু করুক না কেন, এটা আওয়ামী লীগের জন্য যে একটা ভালো কিছু হতে যাচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট সেটি কিন্তু বলে। আজকে আমি আর একটা ভিডিওতে বলেছি বা বলবো যে আওয়ামী লীগেররা পর্যন্ত ভারত বিরোধিতা না বুঝে ভারত বিরোধিতা শুরু করতে পারে যে আওয়ামী লীগকে কেন ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো না, তারেক রহমানকে কেন এগিয়ে দেওয়া হলো। এই জন্য আওয়ামী লীগেররা অর্থাৎ এই আওয়ামী লীগেররা আসলে নির্বোধ আওয়ামী লীগার। এই নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগের আজকে এই পরিণতি। এই নির্বোধরা একদম তৃণমূলের ছোট্ট একটা কর্মী যেমন আছে, অনেক সেন্ট্রাল লিডারও আছে। এই নির্বোধ অ্যাটিটিউড থেকে নির্বুদ্ধিতা থেকে বেরিয়ে আসতে হবে, এছাড়া মুক্তি নেই। তারেক রহমান এসছেন বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন জায়গায় যাবার জন্য এসছেন। তারেক রহমান যদি না আসতেন তাহলে যে বাংলাদেশটা হতো, জঙ্গি গোষ্ঠী দখল করে ফেলতো, সেই বাংলাদেশটাকে আপনাদের ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। যেদিকে যাবেন সেটাই আপনার অপছন্দ হবে। কিছু মানুষ সবসময় থাকে। যাই হোক, এটি খুবই ইতিবাচক, আমরা ইতিবাচক ভাবে দেখেছি, ভারতও ইতিবাচক ভাবে দেখছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বললেন যে ভারত সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে বদ্ধপরিকর। আমরা সেখানে শান্তি ও স্থিতিশীলতা চাই। শুরু থেকেই আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি। আবারও গতকালকের বিবৃতিতেও কিন্তু রণধীর জয়সওয়াল বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। সেখান থেকে কিন্তু তারা বের হচ্ছেন না। অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগের অংশগ্রহণ, 14 দলের অংশগ্রহণ, আওয়ামী লীগের শরিক দলগুলোর অংশগ্রহণের কথা কিন্তু বারবার বলে আসছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচনী আলোচনার সমান্তরালে বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সম্প্রতি রাজবাড়ীতে অমৃত মণ্ডল এবং ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে 2 হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। গতকালকেও উদ্বেগ প্রকাশ করেছে, আগে থেকেই কয়েকদিন যাবতীয় উদ্বেগ প্রকাশ করছে। এমনকি বিক্ষোভ, আন্দোলন, মিছিল হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘুদের উপর 2900-র বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যা, অগ্নিসংযোগ এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের প্রতি এই অবিরাম শত্রুতা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছি। আমরাও প্রত্যাশা করছি যে এই হত্যাকাণ্ডগুলোর
যারা ঘটিয়েছে তারা গ্রেপ্তার হবে, তাদের শাস্তি নিশ্চিত হবে এবং বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাবে। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ এখনো অংশগ্রহণ করতে পারবে কিনা সে ব্যাপারে আমরা জানি না, কিছুই জানি না। আজকে যদি বিএনপি দাবি করে যে না আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু সিনারি অন্যরকম হয়ে যাবে। কিন্তু বিএনপি হয়তো এই 12 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সেই দাবিটা করবে না, একতরফা নির্বাচনে পা দেবে এবং এই পা দেওয়াটা ক্ষমতা চিরস্থায়ী করবে না, অন্ততপক্ষে আপাতত হয়তো জঙ্গিদের হাত থেকে রক্ষা করবে। সবাই আমরা সেটাই চাইছি, ভারত সেটা চাইছে, আমরাও চাইছি, আমরা বাংলাদেশের নাগরিকও সেটা চাইছি। অন্ততপক্ষে জঙ্গি ঠেকাও, এই মুহূর্তে আমাদের এটি সবচেয়ে বড় প্রয়োজন। আমরা সবাই একমত, ভারত একমত, বিশ্ব একমত। আমরা বাংলাদেশের যারা একটু চারপাশ দিয়ে চিন্তা করতে চেষ্টা করি, আপনি চিন্তা করুন, আপনার মগজটাকে একটু উন্মুক্ত করে চিন্তা করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপাতত এই জঙ্গিদের হাত থেকে রক্ষা পাওয়াটা সবচেয়ে বড় কাজ। 12 ফেব্রুয়ারি যদি একপাক্ষিক নির্বাচন হয়ও, সেখানেও মঙ্গল নিহিত আছে। আমি মঙ্গলই দেখছি এই মুহূর্তে, কারণ বিএনপি হারিয়ে যেতে বসেছিল, আওয়ামী লীগকে তো ন্যায় করে দিয়েছে জঙ্গি গোষ্ঠী। বিএনপি যদি হারিয়ে যেত তাহলে কি পরিণতি হতো সেটা ভাবলেও গা শিউরে উঠবার মতো অবস্থা। যাই হোক, আমরা প্রত্যাশা করি, ভারত নজর রাখছে, আমরাও নজর রাখছি দেশে আসলে কি ঘটছে। শেষ কথা বলে কিছু নেই, এখনো যে সবকিছু সমাধান হয়ে গেছে এমনটাও নয়। নানা রকম বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত। আমরা সেগুলোর দিকে নজর রাখছি নিশ্চয়ই। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। তিনজনকে তারেক রহমান 2018 সালের জুনে ভারতে দিল্লি সফরে পাঠান, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ আলোচনায়, এবং সেখানে গিয়ে তারেক রহমান ঘনিষ্ঠ হুমায়ুন কবির তখন ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে এসেছিলেন যে তারেক রহমান চান ভারতের সঙ্গে সক্রিয় সম্পর্ক এবং বিএনপি মনে করে বিএনপির যে আগের ভারত বিরোধিতার রাজনীতি তা ছিল ভুল এবং বোকামিতে পরিপূর্ণ। তখনই বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলা শুরু করেন যে বিএনপির সঙ্গে ভারতের আবারও আলোচনার চ্যানেল চালু হয়েছে তারেক রহমানের উৎসাহে। তারেক রহমান নভেম্বর মাসের শেষেও তার মা যখন গুরুতর রোগশয্যায়, তখনও যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে তিনি কিছু কারণে বাংলাদেশে এই মুহূর্তে ফিরতে পারছেন না, যে কারণগুলো জানানো বা ব্যাখ্যা করাও তার পক্ষে সম্ভব নয়, তখন থেকে এই আলোচনা তুঙ্গে উঠেছিল যে ঠিক কারা তারেক রহমানের পথে বাধা দেশে ফিরে আসার জন্য। এবং সেক্ষেত্রে ভারত, যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী, এই তিনটি পক্ষের কথা বিশেষভাবে আলোচিত হচ্ছিল। কারণ ভারত যুক্তরাষ্ট্রের দুতরফেরই যেমন তারেক রহমানকে নিয়ে স্পষ্টত আপত্তি ছিল, বিশেষ করে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় এবং তারেক রহমানের নেতৃত্বে সমান্তরালভাবে হাওয়া ভবনের মাধ্যমে সরকারের অনেক সিদ্ধান্ত পরিচালিত হচ্ছিল। ভারতের 10 ট্রাক অস্ত্র মামলা সহ নানা ঘটনায় ভারত উদ্বিগ্ন ছিল, তারেক রহমানের বিষয়ে ক্ষুব্ধ ছিল, যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ছিল জঙ্গিবাদের প্রসারে, আর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কটা ভীষণ একটা বাজে পর্যায়ে গিয়ে সেনা নির্যাতনের মুখে 1 বছরের বেশি সময়কাল কারা হেফাজতে থাকবার পর তারেক রহমানের যেহেতু এক রকমের মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল, কাজে এই তিনটি পক্ষ সম্পর্কেই আলোচনা বারবার ঘুরে ফিরে আসছিল। সে কারণেই যখন তারেক রহমান ওই 29শে নভেম্বরের সেই ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি বলছেন যে ব্যাখ্যা করা যায় না এমন সব কারণে তিনি দেশে ফিরতে পারছেন না, তার সপ্তাহ দুয়েকের মধ্যেই তিনি যখন জানাতে পেরেছিলেন যে তিনি নিশ্চিতভাবে 25শে ডিসেম্বর ফিরছেন, তখন থেকেই এই আলাপটাও শুরু হয়েছিল যে তার মানে এই 3 পথের বাধাই তারেক রহমানের ক্ষেত্রে দূর হয়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী, এই 3 তরফই তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে, গ্রিন সিগন্যাল দিয়েছে এবং তারাই তারেক রহমানকে
পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছে, বা এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যেদিকে মোড় নিতে যাচ্ছে, একটা চরমপন্থার দিকে যাচ্ছে কিনা, এসব আশঙ্কায় তারেক রহমানকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ, ঝুঁকিহীন একটা অপশন বলে এই দেশগুলো এবং সেনাবাহিনী মনে করছে। এমন জল্পনার মধ্যে তারেক রহমান দেশে ফিরেছেন। খুব স্বাভাবিকভাবেই এই আলোচনা বাংলাদেশে যেমন তুঙ্গে, ঠিক তেমনি ভারতেও এই আলোচনা যথেষ্ট কৌতূহল এবং আগ্রহের জন্ম দেয়, এবং এই কৌতূহলটা ভারতেও কাজ করে। তার প্রমাণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং অনুষ্ঠিত হয় ভারতে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। সর্বশেষ যে বৈঠকটি হয়েছে শুক্রবার দিন, 35 মিনিটের মতো সময় সেখানে রণধীর জয়সওয়াল প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দেখা গেছে 15টি প্রশ্নই সাংবাদিকরা করেছেন বাংলাদেশ নিয়ে। সেখানে দীপু চন্দ্র দাসের দুঃখজনক হত্যাকাণ্ড, সংখ্যালঘু নির্যাতন, এসব প্রসঙ্গে যেমন আলাপ হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যেমন আলাপ হয়েছে, তেমনি প্রশ্ন হয়েছে, পাল্টা প্রশ্ন হয়েছে, সম্পূরক প্রশ্ন হয়েছে তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে। প্রথম তারেক রহমান প্রসঙ্গে প্রশ্নটি করেন ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়াসি সেলি, এবং তিনি বলেন যে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন এবং তিনি দেশে ফিরে হি ওয়ান্টস টু কাম ব্যাক টু পাওয়ার, তিনি ক্ষমতায় ফিরতে চান। ভারত তারেক রহমানের বাংলাদেশে ফেরার বিষয়টিকে কিভাবে দেখে? রণধীর জয়সওয়াল সেই প্রশ্নের উত্তরে খুব স্পষ্টতই আবারও যে কথা ভারত বরাবর বলে আসছে, সেই কথাটা সাংবাদিকদের মনে করিয়ে দিয়ে বলেছেন যে ভারত সবসময় বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, এবং তারেক রহমানের ফেরার বিষয়টি ভারতের উচিত এবং সকলের উচিত সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা। তার মানে ভারত প্রকৃতার্থেই মনে করছে যে তারেক রহমান না ফিরলে বাংলাদেশের নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে উঠতো না, এবং সে কারণেই কি ভারত এক রকমের সমর্থন কিংবা ভারত এক রকমের উৎসাহিত বোধ করছে যে তারেক রহমান বিএনপির নেতা হিসেবে 17 বছর নির্বাসিত জীবনযাপনের পর বাংলাদেশে ফিরেছেন। এই যে রণধীর জয়সওয়াল বলছেন যে একে অংশগ্রহণমূলক নির্বাচনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত, তার মানে ভারত অন্য অনেক পক্ষকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিষ্কণ্টক করতে, নিশ্চিত করতে রাজি করিয়েছে, প্রভাব বিস্তার করিয়েছে। তার নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টিতে কোনো কোনো অংশের সঙ্গে দর কষাকষি করেছে, চাপ প্রয়োগ করেছে, এরকম নানা যে কথা প্রচলিত। তার মানে ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপির নেতার দেশে ফেরা, নির্বাচন শেষে দেশে ফেরাটা এতটাই গুরুত্বপূর্ণ মনে করছিল যে সেটা একটা সম্ভাবনা হয়ে থাকতে পারে। নিশ্চিতভাবেই রণধীর জয়সওয়াল যখন বলেন যে তারেক রহমানের দেশে ফেরাটা সেই দৃষ্টিতেই দেখতে হবে, তখন এই প্রশ্নগুলো ওঠে, এবং এই প্রশ্নগুলো আসে যেমন আপনার আমার মাথায়, ঠিক তেমনি সেখানে উপস্থিত সাংবাদিকদেরও কেউ কেউ এই প্রশ্নটা নিশ্চয়ই ভাবছিলেন, এবং একজন সাংবাদিক খুব স্পষ্ট ভাষায় তখন এই প্রশ্নটি করেন এবং তিনি বলেন যে আমি জিজ্ঞেস করতে চাই যে ভারতে এমন সংবাদ আছে যে লন্ডনে থাকা বিএনপি নেতৃত্বের সঙ্গে ভারত 2018 সাল থেকে যোগাযোগ রেখে আসছে, এটা কি সত্যি? And did the BNP leader wait for India's clearance? সত্যি কি বিএনপির নেতা ঢাকায় নামার আগে ভারতের ক্লিয়ারেন্স, ভারতের অনুমোদন বা সমর্থনের জন্য অপেক্ষা করছিলেন? এই সাংবাদিক প্রশ্ন করছেন, সীমা নামের এই সাংবাদিক বলছেন যে এসব খবর আমি সংবাদ মাধ্যমে দেখেছি, আমি এই পুরো ট্রান্সক্রিপ্টটা পড়ছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, সেজন্যই প্রশ্নগুলো কিভাবে সুনির্দিষ্টভাবে এসেছে তারেক রহমান সম্পর্কে সেটা বুঝতে এক রকমের সহজ হচ্ছে। রণধীর জয়সওয়াল সেই প্রশ্নের উত্তরে আবারও, মানে যে কথাটা বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশের রাজনীতি
নির্বাচন প্রসঙ্গ এলেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে তার মুখপাত্র এই রণধীর জয়সওয়াল এক রকমের মুখস্থ উত্তরের মতো দেন। রণধীর জয়সওয়াল বলেন যে সীমা, আমরা বরাবর যেটা বলে এসেছি, বাংলাদেশে আমরা, আপনারা সকলেই জানেন, আমরা একটা ভারত একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশন সমর্থন করে, সুষ্ঠু, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সমর্থন করে, and the return of BNP leader from London should be seen in that context. কিন্তু এই যে সাংবাদিক সম্পূরক প্রশ্নটা করলেন, তার একটা গুরুতর কারণ ছিল এই যে 2004 সালে যখন 10 ট্রাক অস্ত্র ধরা পড়লো বাংলাদেশের চট্টগ্রামে, এবং সেই অস্ত্র নিয়ে আসা হয়েছিল আসলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য, এবং তদন্তে বেরিয়ে এলো, ভারত যে তদন্তে বিশ্বাস করে সে তদন্তে বেরিয়ে এলো যে শুধুমাত্র সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন তাই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান, তার অত্যন্ত ঘনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের এক রকমের সরাসরি সম্পর্ক ছিল এই 10 ট্রাক অস্ত্র বাংলাদেশ দিয়ে ঢুকতে দিয়ে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আরো অস্থিতিশীল করে তোলা। তারপর থেকেই বিএনপির সঙ্গে ভারতের যে অবিশ্বাসের সম্পর্ক, সেই সম্পর্ক একেবারে তিক্ততায় পর্যবসিত হয় যখন 2013 সালে এসে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে আসেন, এবং বিএনপি জামায়াতে ইসলামী তখন আন্দোলনে, সেই আন্দোলনের কথা বলে বেগম খালেদা জিয়া, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, তিনি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তার যে আনুষ্ঠানিক বৈঠক হবার কথা ছিল শেষ মুহূর্তে সেই বৈঠকে আর যোগ দেন না, এবং তাতে এক রকমের বিএনপির সঙ্গে ভারতের কথাবার্তা চলবারও যে দরজা সেটা একরকম বন্ধ হয়ে যায়। এরপর 2014 সালের নির্বাচনে ভারত একরকম একে অংশগ্রহণমূলক বানানোর জন্য, যখন বিএনপি জামাত আর ওই নির্বাচনে অংশ নেবে না সিদ্ধান্ত জানিয়ে দিল, তখন অংশগ্রহণমূলক বানানোর জন্য ভারত তার পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে পাঠায়, এবং সুজাতা সিং এর বাংলাদেশে এসে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ সাহেবের সঙ্গে কথা বলার ফলে এই নির্বাচনটিতে শেষ পর্যন্ত জাতীয় পার্টি অংশ নিতে বাধ্য হয় বলে ভারত বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক এবং সংবাদ মাধ্যমে প্রচলিত ধারণা আছে। এরপর 2018 সালে যখন তারেক রহমান বিএনপির নেতৃত্বে, খালেদা জিয়ার এরই মধ্যে কারাদণ্ডের ঘটনা ঘটেছে এবং লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দল পরিচালনা করছেন, তখন থেকেই কিন্তু তারেক রহমান উদ্যোগী হয়ে ওঠেন বিএনপির সঙ্গে ভারতের আলোচনার চ্যানেল আবারও চালু করতে। 2018 সালের জুনে তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, যাকে এখন বাংলাদেশে নিয়ে এসে যুগ্ম মহাসচিব ঘোষণা করা হয়েছে বিএনপির, সেই হুমায়ুন কবির, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ঘনিষ্ঠ ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, এই তিনজনকে তারেক রহমান 2018 সালের জুনে ভারতে দিল্লি সফরে পাঠান, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ আলোচনায়। এবং সেখানে গিয়ে তারেক রহমান ঘনিষ্ঠ হুমায়ুন কবির তখন ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে এসেছিলেন যে তারেক রহমান চান ভারতের সঙ্গে সক্রিয় সম্পর্ক, এবং বিএনপি মনে করে বিএনপির যে আগের ভারত বিরোধিতার রাজনীতি তা ছিল ভুল এবং বোকামিতে পরিপূর্ণ। তখনই বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলা শুরু করেন যে বিএনপির সঙ্গে ভারতের আবারও আলোচনার চ্যানেল চালু হয়েছে তারেক রহমানের উৎসাহে, এবং তারেক রহমানের বিষয়ে ভারতের যে কট্টর বিরোধিতা, তারেক রহমান সেটার নিরসনে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী, সেটা প্রমাণে বিএনপির এই নেতৃবৃন্দকে ভারত সফরে পাঠিয়েছিলেন। এরপর কিন্তু ভারতের দুতিয়ালি এবং আগ্রহেই বিএনপি 2018 নির্বাচনে অংশ নেয়। তবে বিএনপির বরাবরের অভিযোগ ছিল 2014, 2018 এমনকি 2024 আওয়ামী লীগের নির্বাচনগুলোর পরও ভারত নিঃসংকোচে সমর্থন দিয়ে গেছে, সেটা বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা হয়েছে।
কিন্তু ভারতের সাংবাদিকরাও যখন এখন প্রশ্ন তুলছেন তারেক রহমানের ফেরার বিষয়ে, তারেক রহমানের ভারতের ক্লিয়ারেন্স প্রয়োজন হয়েছে কিনা, তার মানে বাংলাদেশে যে আলাপগুলো চলছে ভারতেও সে আলাপগুলো খুবই জোরে সোরে জোরালোভাবেই আলোচিত হচ্ছে। যখন মনে করা হচ্ছে যে ভারত এখন হয়তো তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর পদে দেখে একরকমের স্বস্তি খুঁজে নিতে চাইছে, এবং ভারত কি সত্যি প্রস্তুত তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সঙ্গে, যেই তারেক রহমান 10টা অস্ত্র মামলার সঙ্গে জড়িত বলে ভারত মনে করে, বিশ্বাস করে, সেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বা সেই তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে বাংলাদেশের সঙ্গে আগামীর সম্পর্ক স্থাপনের সম্ভাবনা সম্পর্কে ভারত কি মনে করছে? সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশের 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, সে নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলেও কি ভারত সেই নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মনে করবে? রণধীর জয়সওয়াল আবারও উত্তর দেন, সেই মুখস্থ উত্তর যে ভারত বরাবর যে কথা বলে এসেছে, এখনো সে কথা বলে যে বাংলাদেশে ভারত মনে করে স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন আয়োজন প্রয়োজন, সেরকম একটা নির্বাচনকেই সমর্থন করে ভারত। এবং রণধীর জয়সওয়াল এর সঙ্গে যুক্ত করে বলেন, একটা নির্বাচনে সকল রাজনৈতিক আদর্শের, সকল পারসুয়েশনের দল এবং গোষ্ঠীরই অংশগ্রহণের অধিকার আছে। এখন এরকম আরো অনেক প্রশ্ন, আলোচনা ভারত বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক এবং সংবাদ মাধ্যমে আছে, আলোচনায় আছে যে তারেক রহমানের বাংলাদেশে ফেরা কি সেই অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন, যেরকম একটা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন ভারত চাইছে, মানে আওয়ামী লীগের অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেবে? ভারতের সঙ্গে তারেক রহমানের কি তেমন কোনো আলাপ হয়েছে? তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবেন সে শর্তে বা সে আলোচনার সূত্রেই কি তারেক রহমানের বাংলাদেশে আগমন? এসব অবশ্য কোনো প্রশ্ন সরাসরি রণধীর জয়সওয়ালকে করা হয়নি বা তার কোনো উত্তরও মেলেনি। সম্ভবত সময়ই সে উত্তর দেবে।